আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে আগে প্রথমে তারেকের ক্ষমতা চলে যাবে, স্বৈরাচারী যে ক্যারেক্টারটা তার থাকবে না, ক্ষমতা তার চলে যাবে। বা এটা সত্যি কথা, বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা এত কিছু, যার কারণে স্বাভাবিক কারণে অনেকটা হয়ে যায়, কর্তৃত্ববাদী হয়ে যায়। মানে পাওয়ার মানুষকে কর্তৃত্ববাদী করে। আপনাকে যদি পাওয়ার দেওয়া হয় বাড়ি বাড়ি, আপনি এটা করতে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনি যদি তাই করতে, মানুষের হিউম্যান নেচার হচ্ছে এটা, বাস্তবতা এটা আপনাকে আইনি সংবিধানই বলে দিচ্ছে। সেই জায়গায় কিছু সংস্থার আমি পক্ষপাত, কিন্তু তার মানে তো আমার মুক্তিযোদ্ধার সংবিধানকে আমি বাতিল করতে রাজি না। সংশোধন হইতে পারে, হ্যাঁ, রাষ্ট্রপতির ক্ষমতা আরো বাড়ানো উচিত, আমি মানি। এবং এই যে আপনি প্রধানমন্ত্রীও থাকবেন, দলের প্রধানও থাকবেন, এইটা আমার পক্ষপাত। বঙ্গবন্ধু কিন্তু 74 সালে এসে প্রধানমন্ত্রী থেকে ছিলেন, দলের সভাপতি পদ ছেড়ে দিয়েছিলেন, কামারুজ্জামানকে সভাপতি করেছিলেন এবং জিল্লুর রহমান সম্ভবত সাধারণ সম্পাদক করেছিলেন, আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক 74-এ। বঙ্গবন্ধু আরেকবারও দলের মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন দলের কারণে। সেই পাকিস্তান আমলে বাসায় নির্দেশ দিয়েছে তোমাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে দলের সাধারণ সম্পাদক হওয়ার জন্য। সেইটা যদি আমরা উদাহরণ হিসাবে নেই, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হয় না এই কারণে দলের মধ্যে যে মির্জাফরের অবস্থান। আজকে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে আমরা মনে করলাম যে শেখ হাসিনা বাদ দিয়ে আমরা একজনকে সভাপতি করে ফেললাম, হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী, কিন্তু এই লেখটা তো দলের কর্তৃত্ব সে হয়ে যায় প্রধানমন্ত্রী বড়টা, কারণ সে কথা শুনবে না, দলের মধ্যে বিভক্তি আনবে। একই অবস্থা কিন্তু সব জায়গায়। আমাদের মধ্যে মির্জাফরের তো অভাব নাই, মির্জাফরের কারণে দলের আনুগত্যটা আমরা মানি না। তবে সিস্টেমটাও সেইভাবে করতে হবে। দলের সভাপতি হইল প্রধানমন্ত্রী যিনি হবেন তার সাথে পরামর্শ করতে হবে, রাষ্ট্রপতি ক্ষমতা বাড়ানো। আমি যে কথা আসছিলাম, এই যে জুলাই সনদ মানলে আর একটা করতে হয়, তাদেরকে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টটা করতে হয়। নেক্সট যে আদালতের রায় এবং গুজরাট সমঝোতার ভিত্তিতে জুলাই সনদের তত্ত্বাবধায়ক প্রধান যে হবে সে হবে সমঝোতার ভিত্তিতে। যদিও বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে আজ পর্যন্ত কিছুই হয় নাই, কিছুই করতে পারবেন না আপনি। ইয়ে করবেন, শয্যা সঙ্গী করবেন, সেইটা আপনি সমঝোতায় করতে পারবেন না। ওইখানে একটা লড়াইটা হয়, বুঝছেন? সরি আমি কথাগুলো বললাম এইগুলো, বুঝছেন? অনেকেই করে তো, ওই যে আমাদের ইয়েটা আছে যে কথা বলছিলাম, যার কারণে বিএনপি এটা মানবে না। এখন জামাত কি করবে? সংসদে ওরা চেষ্টা করছে, চুম্মা ছবি অবৈধভাবে হোক বৈধভাবে হোক, সংবিধান মেনেই হোক, জাতীয় সংসদের নিয়ম কানুন মেনেই হোক, সে কিন্তু প্রশ্ন তার তুলেছে। এবং সেই জায়গায় বিশেষ করে এনসিপি ব্যাপারে খুবই সতর্ক, কারণ জুলাই সনদে তাদেরকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। তারা এবং সংবিধানে যদি সংস্কার করতে না পারে তাহলে একটা বিষয়, এই যে এইটা যদি করতেই না পারবা, তাইলে 1 বছর 2 বছর তোমরা পয়সা নিলা কেন? আলী রিয়াজ এই যে ঐক্যমত কমিশনের নামে চা খাইলার, কফি খাইলার, বড় বড় বক্তৃতা দিলা 1 বছর, আর প্রতিদিন হাজার হাজার টাকা নিলা, হাজার টাকা নিয়েছে এই লোক, এই বদিউল আলম মজুমদাররা, এই ইফতাকারের জমানরা, এই যে বড় বড় কথা বলে, এর সবগুলা ছিল না সংস্কার ইয়েতে ঐক্য কমিশনে। তাহলে এইটার জবাব তো তাদেরকে একদিন দিতেই হবে। আরেকটা ব্যাপার, এই তো একটা দিক হলো জামাতের কাছে 72 সংবিধান অস্বস্তির বিষয়। এনসিপি তো জামাতের বি টিম, তো সি টিম, বি টিমের জামাতের কাছে 72 সংবিধানের মূল সমস্যাটা হচ্ছে এইটা তাদের 71-এর পরাজয়ের দলিল। এইটা ওই দলিলটাকে তারা কোনোভাবে সহ্য করতে পারে না। এবং যারা এনসিপি তারাও কিন্তু এটা মানতে পারতেন, কারণ এরা জামাতের লোক, তো এত আমাদের স্বাধীনতা মানে না। তো স্বাধীনতা মানতো তাহলে 2471 সাথে তুলনা করতে পারতো না। এরা যে এমপি, সেটা জামাতের ভোটে এমপি। হ্যাঁ, এরা যদি স্বাধীনতা মানতেন, মুক্তিযুদ্ধকে তো সে অপমান করতে পারে। যে অন্তরে মুক্তিযুদ্ধকে মানবে সেই মুক্তিযুদ্ধকে অপমান করতে হবে। আপনার কথা শুনতে শুনতে একজন লিখেছেন, এই সরকারের বিরুদ্ধে যেই আন্দোলন শুরু করুক
সবাইকে আন্দোলনে যুক্ত হয়ে সরকারকে নাস্তানুভূত করতে হবে। ভাই আপনার কথা মানলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদেরকে যারা আন্দোলন করবে তাদেরকে মুক্তিযুদ্ধটা সম্পর্কে ক্লিয়ার হইতে হবে। আমার মাকে অস্বীকার করে তো আমি কিছু করতে পারি না। মুক্তিযুদ্ধ আমার সে পাকিস্তানের পক্ষে ছিল, 71-এ হেরে গেছে, আজকে জুলাইকে কেন্দ্র করে সে আবার পাকিস্তানকে নিয়ে আসছে, পাকিস্তানের সাথে মরম করতেছে, তার অবস্থান তো ক্লিয়ার। আচ্ছা, তার যিনি আমার প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। তারা আন্দোলন কার জন্য, কিসের জন্য করতেছে আন্দোলন? তারা কি ওই ডিলার কৃষকের জন্য আন্দোলন করতেছে? তারা কি টিকার জন্য আন্দোলন করতেছে? তারা কি দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আন্দোলন করতেছে? না, তারা আন্দোলনে নেমেছে একটি মাত্র কারণ, ভয়াবহ অবস্থা দেশে, টিকার সমস্যা, বাচ্চারা মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে ভাই, বাচ্চাকে নিলামে উঠা হচ্ছে। মানব শিশু একটি নবজাতক গোপনে বিক্রি হইতে পারে, অনেকেই দত্তক নিয়ে যায় না, কিন্তু নিলাম হচ্ছে হাসপাতালে পয়সা 30,000 টাকা দিতে পারেনি মা, সেই বাচ্চাকে নিলাম হয়েছে, নিলামে 30,000 টাকা দাম ধার্য হচ্ছে, মাত্র 30,000 টাকা জন্য। এই সংসদের কেউ তার কোনো না, তারা ওই জুলাই সনদ 72 ওই যে নিজের মতো করে আবার ওরা 72 সংবিধান সংশোধন করবে নিজের মতো করে। ওই জায়গায় ওই যে প্রিয়াম্বল বদলাইতে চাইবে তারা, যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আছে, সেখানে বঙ্গবন্ধুর নামগন্ধ রাখতে চাইবে না, মুক্তিযুদ্ধের কিচ্ছু রাখবে না। হ্যাঁ, ওইখানে আইনা বসাবে তাদের সুবিধা মতো, যেমন ইন্ডেমনিটি আইনে ঢুকাবে, যেটা এই পুলিশ হত্যার জন্য তদন্ত করা যাবে না। জুলাই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ব্যাপারে যে ইন্ডেমনিটি দিয়েছে, ইন্ডেমনিটি শুধু পুলিশ না, বিএনপি এটা চায় না, এই কারণে এই হত্যাকাণ্ড গুলার সাথে বিএনপি জড়িত, সবচেয়ে সক্রিয়ভাবে জড়িত এগুলোর সাথে, এবং এই জন্য তারা জুলাই সনদ তারা সংশোধন আকারে আনতে চায়, ওদের জামাতের মতো আনতে চায় না। জামাতের মতো আনতে গেলে তাদের বিপদ। সুতরাং আপনি কেন মনে করছেন জামাত আন্দোলনে সফল হবে না? কেন মনে করছেন? জামাত আন্দোলনের দল না, এবং জামাতের পক্ষে মানুষ দাঁড়াবে না একটি মাত্র কারণে, যে তাকে আগে না তারা একত্রকে অন করতে হবে। ধরে নিলাম 71 করলে জামাত থাকে না। হ্যাঁ, জামাতের একটা সুবিধা আছে, জামাতের একটা সুবিধা আছে, জামাতের যতগুলা কর্মী, যতগুলা সদস্য, রূপন ইত্যাদি ইত্যাদি, সব তো তারা মাসিক এটা বেতন পায় তারা। এরা সবাই মিলে রাস্তায় থাকবে, কিন্তু সবাই মিলে রাস্তায় নামলেও এরা শুধু কর্মী দিয়ে আন্দোলন হয় না, মানুষ লাগে। প্রথমত মানুষ প্রশ্নটা করবে, তার সাথে যে আসবে, জুলাই সন্ত্রাসে তো মানুষ দেখেছে, তাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল। আজকে এই কোটা না মেয়েদা মেয়েদা মেয়েদা, একটা বাচ্চা দেখছি টেলিভিশন বলতেছে তোর মারে এরা, তো আমি বলি না, এইবার একটা বাচ্চা বলতেছে এই মেয়েদা, আজকে আবার কোটা, এই যে কোটা, তাইলে দেখা গেল কি কোটার বিরুদ্ধে না, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তোমার আন্দোলন ছিল, মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের জন্য। এই তো জুলাই সন্ত্রাসীদের জন্য কোটা বরাদ্দ হবে, আর 71 মুক্তিযুদ্ধ যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য কোটা থাকবে না। এইটা তো বৈষম্যহীন সমাজ না? তাইলে তোমাদের উদ্দেশ্য হয়েছিল মুক্তিযুদ্ধ টার্গেট করা, তারপরে করলা কি তুমি? 5ই অগাস্টেই বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দিলা কেন রে ভাই? কেন তোমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন দিলা? নামে আন্দোলন করে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই স্লোগান দিয়ে আন্দোলন করে 5ই আগস্টের বিকালে সবকিছুই তো মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে হচ্ছে। ওরা মুক্তিযুদ্ধকে আঘাত করতেছে, মুক্তিযুদ্ধকে আঘাত করে তোমরা নিয়ে আসছো জয় বাংলার মতো। জয় বাংলা আমাদের রণধ্বনি ছিল, এটা আওয়ামী লীগের স্লোগান ছিল না। নিয়ে আসছো ইনকেলাব। ইনকেলাবটা কি? ইনকেলাব হচ্ছে ইন্ডিয়ার কমিউনিস্টরা স্লোগানটা দেয় না, আমার তো বিপ্লব, মানে বিপ্লব। আচ্ছা, এই যে নিয়ে আস কেন? ভারত বিরোধী দল ভারতের কমিউনিস্ট পার্টি যে স্লোগানটা দেয় ওইটা তারা অনু করছে। না, জয় বাংলা আমাকে বাতিল করতে হবে কেন?
আমার জয় বাংলা তো আমার শব্দ, আমার মুক্তিযুদ্ধের শব্দ না, এটা। ওই যে বললাম, তাইলে পুরাটাই তাদের যে 24-এর যে সন্ত্রাস মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না। তোমরা মানুষকে যে কথা বলে নিয়ে আসলা, বঙ্গবন্ধুর ভাষণ শুনিয়ে, বঙ্গবন্ধুর কথা শুনিয়ে, বঙ্গবন্ধু নামে স্লোগান দিয়ে, মুক্তিযুদ্ধের কথা বলে আনলা, আইনেই পড়া মুক্তিযুদ্ধের উপর আঘাত আনলা। এখন তোমরা 24 দিয়ে 71-কে মুছে দিতে চাও না। জামাত এই জন্য বললাম যে পারবে না আন্দোলন, মানুষ তো এদের সাথে আসবে না, মানুষের কথা নিয়ে তো আন্দোলন হচ্ছে না। যে নির্বাচনটা হলো, এটা পাতানো নির্বাচনটা, এই যে মানুষ তো প্রশ্ন করবে কোন কারণে তোমরা শেখ হাসিনাকে বিদায় করলো, আমার উপর কোন কারণে অংশগ্রহণ। তাইলে আওয়ামী লীগে বিএনপি কে বাদ দিয়া যদি শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, তাহলে আওয়ামী লীগ আর 14 দলকে আইনগত নিষিদ্ধ করে অংশগ্রহণ নির্বাচন হয় কি করে? আর দেখেন ওইভাবে রাতের ভোট বলতে বলতে তারা সন্ধ্যাবেলা ভোট আরম্ভ করলো। এগুলো তো, এবং 18 নির্বাচন সম্পর্কে যে বলা হয় কারচুপি, একটাও মামলা হয় নাই, কিন্তু একজনও মামলা করে নাই। আজকে তো মামলা একটার পর একটা মামলা হইতেছে, বেরোরা হেফাজতে নিচ্ছে, গণনা হচ্ছে। তার মানে প্রমাণটা কি হচ্ছে? যে ভোট কারচুপি হয়েছে। আমাদের বলতে হয় না, ওরাই বলতেছে। এই যে আমি একটু আগে বললাম না, যে রায় দিয়ে যে অবৈধ অন্তর্বর্তী সরকার এনে ইউনুসকে দিয়ে যে হাজার হাজার কোটি টাকা, $9 বিলিয়ন ঋণ করেছে, কোথায় গেল সে টাকা? কোথায় কোথায় গত সরকার তুলনা করেন, টিকা গত সরকার দেয় নাই। কে বলেছে টিকা গত সরকার দেয় নাই? গত সরকার স্বাস্থ্য খাতে অধপতন ঘটেছে। তারেক সংসদে দাঁড়িয়ে বলছে আওয়ামী লীগ আমলে $23 বিলিয়ন, $23 বিলিয়ন, 230 বিলিয়ন, 230। তো একজনে পুরো হিসাব দেখাইছে আর কি ফেসবুকে, যে এত বছরের বাজেট ছিল $235 বিলিয়ন সামথিং। তাহলে সব কিছু নিয়ে যায়, দেশ চললো কি করে? না, প্লাস হচ্ছে এই সময় পদ্মা সেতু হয়েছে, এই সময় বাংলাদেশে এত কিছু হয়েছে, এই সময় বাংলাদেশে করোনার সময় মানুষ সাপোর্ট পাইছে। তাহলে কি টাকা ছাড়া হয়েছে এগুলা? না না, এই যে বললাম, এই যে 41,000 24-এর বাজেটও শেখ হাসিনা স্বাস্থ্য খাতে 41,000 টাকা দিয়ে গেলেন, সেই টাকা কি শেখ হাসিনা 2 মাসে শেষ নিয়ে চলে গেছেন? এই টাকা গেল কই? কই নূরজান? ইউনুসের নূরজান কই? তারা ইউনুস গভর্নমেন্টকে ধরে না, ইমিডিয়েট পাস গভর্নমেন্ট ইউনুস গভর্নমেন্টকে কিছুই বলে না, তারা সব ডাইরেক্ট চলে যাচ্ছে। ইউনুসকে বলবে না তো, ওর সাথে চুক্তি আছে তো। আমি তোমার কাছে কিছুই বলবো না, কারণ ডিপ স্টেটে ওদেরকে বসাই, তারপরে ডিপ স্টেট দেখতে চিন্তা করে। এই যে আসিফ মাহমুদ ঠিকই কথা বলেছে, বলে না? এই যে বললাম, যখন চিপা দিয়েছে জাম্বুরা দিয়া, ওই সারকে যখন চিপা দেয় তখন বোঝা যায়, যখন এখানে চিপা দিতেছে না জাম্বুরা দেয়া, সত্য কথা বের হইতেছে কি করছে ওরা না করছে, বুঝছেন? কিছুদিন আগ পরে ওরা তো নিজেই স্বীকার করছে পুলিশ হত্যা করেছে, বলে নাই? টেলিভিশনে আক্রমণ করেছে, বলে নাই? মেট্রোলে আগুন দিয়েছে, বলে নাই? এইসব করেছিল শেখ হাসিনা। কেন রে ভাই? এইটা আমার সম্পদ না? শেখ হাসিনাকে বিদায় করার জন্য। এই জন্য আন্দোলনটা এই জন্য কুসুম কুসুম বললাম, যে এই জবাব দিয়ে মানুষের কাছে জবাবটা দিতে হবে। এবং বাংলাদেশে আন্দোলন করেন আর যাই করেন, আপনাকে মুক্তিযুদ্ধকে অন করতে হবে। আপনাকে বললেই হবে না আমি শহীদ পরিবারের সন্তান, তুমি শহীদ পরিবার, তুমি জামাত করো কেন? তুমি জামাত, তুমি আমরা অন্য একটা প্রসঙ্গে পরিবারের সন্তান, এটা একটা এইভাবে দাঁড়াইছে, যাকে এখন আপনি ধরবেন আপনাকে ধাক্কা লাগবে, সে শহীদ পরিবারের সন্তান অথবা মুক্তিযুদ্ধের সন্তান। হ্যাঁ, যাকে ধাক্কা লাগবে। এইটা আগে বলতো, এখন বলে আমি জুলাই যোদ্ধা। ধাক্কা লাগলেই বলে আমি জুলাই যোদ্ধা। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে যাই ভাই। আমাদের অস্ট্রেলিয়া থেকে আপনাদের একজন ওয়াজি হুজুরকে বের করে দেওয়া হয়েছে। সেটা আদারি, যাকে আমি দেলোয়ার হোসেন সাইদির রুহানি পুত্র, বার করে দিয়েছে। কারণ সে বাংলাদেশে গণহত্যার নিন্দা করে, হিটলারকে আবার সাপোর্ট করে, হিটলারের গণহত্যাকে। এই যে দ্বিচারিতা এই হুজুরদের মধ্যে, এই যে মোল্লাদের মধ্যে। শেখ হাসিনা মুসলমান না, খালেদ রেজা মুসলমান, নমান না, বঙ্গবন্ধু মুসলমান না, জিয়াউর রহমান মুসলমান, বুঝছেন? এই যে ইসলামিজমটা করে, ইসলামিজম,
ইসলামিজমটা যে ধর্মীয় রাজনীতি যেটা করে, এই মোল্লার তাই করে, কারণ তার স্বার্থ আছে এই জায়গায়। আজকে রাজনীতি করলে হামদাকে আসতো নাকি পার্লামেন্টে? আর আগে হানজালারা কি নাম রে ভাই, যেমন হানজালা। পোশাক তেমন নাম, হানজালা, হামদা, কামজা, গামছা। গামছা আসে নাই পার্লামেন্টে, গুলাবাজারের হওয়া ছেলে আসে নাই গামছা পার্লামেন্ট। আরে গামছা আসলে আরো ভালো হইতো। এইটা আপনি শুনে নাই যে হানজালার জুতা চুরি হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, এমন এখানে জুতা চুরি হয় আমাদের সংসদে এখন। হ্যাঁ, এবং আরেকজন বলছে আবেশটা আমার নাকি সে দেখছে অজুর বাড়ি নেই। সংসদে অজুর বাড়িও নাই। কি সবই আছে, সংসদ সবই আছে। ওই আবার ওই আপনার এইটা তো নিয়ে গেছে ভাই, পানিটা নিয়ে গেছে না, পানিও নিয়ে গেছে। সংসদে আইন প্রণয়নের জন্য গেছে আসিফ আব্দুল্লাহ। সে লাইব্রেরিতে যাবে সময় পেলে, সে লাইব্রেরিতে না গিয়া সংসদ ক্যান্টিনের খাবারের মান পরীক্ষা করতে যায়। সে তো কোয়ালিটি কন্ট্রোলার চাকরি পাইছে, জানেন না? মানে কি করবে? আর একটা বলতে চায় কি হান্নার মাসুদ যে 6 মিনিটে কিছুই বলা যাবে না। কি করবে বুঝতে পারতেছে না, এরা কিছু জানেও তো না, বুঝছেন? সংসদ একটা রামসাগরের আড্ডা খানো হয়ে গেছে। এই আবার আজহারের যখন বিরুদ্ধে ব্যবস্থা হইলো, আপনি বলে অস্ট্রেলিয়া, তো আপনি বলেন তো কেন বার করলো? আজহারি ফেসবুক পোস্টে বলছে নাস্তিকরা বিচ্ছিন্ন একটা পুরনো বক্তব্য দিয়ে প্রশাসনকে প্রভাব খাটাইছে। হ্যাঁ, এর একটা ঘটনা যারা এই গভর্নমেন্টের নজরে যারা আনছে, বাংলাদেশ এথনিক মাইনরিটি ফেডারেশন একটা সংগঠন যারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সবসময় কাজ করে এখানে আর কি। তারা অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে চিঠি দিয়ে জানিয়েছে যে এমন একটা ব্যক্তি এখানে আসছে, ঢুকছে অস্ট্রেলিয়াতে, যে লোকটা এই হিটলারকে প্রশংসা করে এবং তার গণহত্যাকে সাপোর্ট করে, এইভাবে বক্তৃতা দিচ্ছে। এমন লোক যদি এখানে অনুষ্ঠান করে বক্তৃতা দেয়, কমিউনিটি একটা উত্তেজনা তৈরি হইতে পারে। অস্ট্রেলিয়া ধরনের এই যে ইহুদি বিদ্বেষী যে কোনো কর্মকাণ্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, কোন জায়গায় ইহুদি না, ইহুদি বিদ্বেষী না। এরা ইহুদি বিদ্বেষী না থাকলে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভাবে দাঁড়াইতো। এরা আসলে হিটলারের নাৎসি বিরোধী। আর ওরা যখন গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করছে, একজন সিনেটর পার্লামেন্টে এটা হোম মিনিস্টারকে ধরছে এটা নিয়ে, সাথে সাথে ওর ভিসাটা ক্যান্সেল করছে। ভিসা ক্যান্সেল হওয়ার মানে হচ্ছে এই লোকটা তো কখনো অস্ট্রেলিয়া আসতে পারবে না, প্লাস হচ্ছে এই লোকটা আবার একই বক্তৃতাকে কেন্দ্র করে ইংল্যান্ডে গেছিল। ইংল্যান্ডে এয়ারপোর্টে থাকা অবস্থায় তাকে আর ভেতরে যেতে দেওয়া হয়নি। তাকে অস্ট্রেলিয়া যেহেতু ভিসা বাতিল করছে, সে আর কোথাও ঢুকতে পারবে না ইউরোপের কান্ট্রি। এইসব দেশ, আমেরিকা বলেন, ইংল্যান্ড এমনি আগে বিয়ে হয়েছে, ইউরোপের কোন দেশে সে এখন ঢুকতে পারবে না। আরে বলেন মারহাবা, আর ইসলামিজম প্রচার করতে পারবে না। এই বিষয়গুলো এদের সমস্যা হয় কি জানেন? এদের সমস্যা হচ্ছে এরা এইসব দেশে এসে ইনকাম করে, তো তাদের অনুষ্ঠানে ডলারের টিকিট কিনে যেতে হয়, প্রচুর ইনকাম। ঠিক আছে, ঢুকতে পারবেন না আপনি, পাউন্ডে যেতে হয় আমাদের এখানে। এবং লিলদার নামে তাদেরকে হাজার হাজার পাউন্ড দেওয়া হয়, বেহেশতে যাবে। আপনি একজন চিকিৎসক, একজন মুমূর্ষু রোগীর জন্য বলেন, একজন শিশুর জন্য বলেন, পঙ্গু একটা পয়সা পাবেন না। কিন্তু বেহেশতের টিকিট যদি বিক্রি করতে পারেন আপনাকে, কারণ এইখানে আপনার সত্যি কথাটা যদি বলি, আমাদের অনেকেই কাজ করে আবার বেনিফিটও নেন, এটা গুনাহ। আবার মানে অনেকে এত পাপ আমরা করি আর কি, যার কারণে আমরা এই দেশের ইংল্যান্ডে জন্ম নেওয়া ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতে চাই। ইংল্যান্ডের থেকে আমি ওই মাদ্রাসায় বাংলাদেশে 500 পাউন্ড করে বসে রোজার মাস আসলেই টেলিভিশন গুলো আর কোনো প্রোগ্রাম করে না, সারা রাত্র চাঁদা উঠে। আমি দেখছি ইংল্যান্ডের টেলিভিশনে, তো রমজান মাসে ইংল্যান্ডে ছিলাম, টেলিভিশন গুলার প্রোগ্রামটা দেখছি এরকম
কালেকশন করে, সারা মাস ধরে ডোনেশন কালেকশন করে, এবং ওই টাকাটাই তারা সারা বছর ওই রোজার মাসেই তারা টেলিভিশনের পয়সাটা উঠায়, যার কারণে ফ্রি দেখাইতে পারে। এবং এই পয়সা যেটা দেওয়া, এটা মানুষ জানেও না যে পয়সাটা কই যায়, এবং সরকারও কিন্তু সেইভাবে চেকিংটা করে না। এই পয়সা দিয়ে যে বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে, এইখান থেকে পয়সা গিয়েছে বিভিন্ন দেশের জঙ্গিদের কাছে, এখান থেকে পয়সা যায়, চ্যারিটিতে যায় না, খুব কম যায়, খুব কম চ্যারিটি হয় আর কি। এইগুলো আজহারের ঘটনাটা মানে দৃষ্টান্ত হয়ে থাকলো এই কারণে, বাংলাদেশে আপনি ওয়াজে আপনি যা খুশি বলতে পারেন, মানুষকে অপমান করতে পারেন, নারীর বিরুদ্ধে বলতে পারেন, কেউ ভয়ে কথাবার্তা বলে। বাংলাদেশে ওয়াজ কমে গিয়ে গত 18-19 মাসে ওয়াজ কিন্তু হয় নাই ভাই, ওয়াজ খুব কমে গিয়েছে, হুজুরদের আয় কমে গিয়েছে। কেন? শেখ হাসিনা 15 বছর যাব হয়েছিল, ওয়াজের তো অন্য প্যাটার্ন দাঁড়াইছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা তারা ইউটিউবে তারা করে প্রোগ্রাম করে, প্লাস হচ্ছে বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠান আছে, এগুলা কিন্তু প্রচুর মানুষ দেখে। কিন্তু এখন আর কষ্ট করে গ্রামাঞ্চলে যেতে হয় না আর কি, ঘরে বসে বসে ইনকাম করে। না, গ্রামাঞ্চলের ওইটা একটা ব্যাপার কি, গ্রামাঞ্চলের ওয়াজটা হচ্ছে মাদ্রাসাগুলার বার্ষিক কিন্তু ফান্ড রেইজিং প্রোগ্রাম, কিন্তু ওইটা এখন তো ওইটা প্রয়োজন, এখন তো সরকার থেকে ফান্ড পাচ্ছে, তারা বিভিন্ন দেশ থেকে পাচ্ছে না, মিডিল ইস্ট থেকে তো ফান্ড পায়। কালকে এই যে শফিক বললো না সোমবার না মঙ্গলবারে, যে তার 2টা স্কুল এখন ছিল, সেটা দখল হয়ে মাদ্রাসা হয়ে গেছে, এবং অসংখ্য মাদ্রাসা তাদের এলাকায়, যেগুলো আগে ছিল না। এবং এইটার অবদান আমরা এটার কৃতিত্ব নিতেই পারি, মাদ্রাসা ব্যঙ্গের ছাতার মতো গজি ওঠার পিছনে আমরা এটার কৃতিত্ব নিতেই পারি। এই কৃতিত্ব আর কাউকে দেওয়া যাবে না, বুঝছেন? এখন সেই মাদ্রাসাগুলো আবার ফুলে, কারণ তারা সিদ্ধ হয়, তাদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তারা এখন তাদেরকে একটা স্কুল কমিটি করবেন, সেখানে মাদ্রাসা শিক্ষক রাখতে হবে, অর্থাৎ ধর্মকে একটা পয়েন্টের কথা বলি। শেখ হাসিনার যে মামলাটা নিয়ে এর মাঝে জাতিসংঘের একটা চিঠি আসছে, ওই চিঠিতে এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর মাঝে একটা লয়ার প্যানেল, বলা হচ্ছে যে শেখ হাসিনার লয়ার প্যানেল, এরা ওই দণ্ডটা বাতিলের জন্য ট্রাইব্যুনাল চিঠি দিল। তারা বলছে এটা আন্তর্জাতিক মানসম্পন্ন হয় না রায়টা। হ্যাঁ, তারা আরো বলেছে আদালত অবমাননার শামিল। না, আরেকটা বিষয় তাদের রায়ের আরো কিছু, তারা যে চিঠি দিয়েছে, এটা লিগেলি চিঠি দিতে হয়, কারণ কোনো আগে প্রসিড হওয়ার আগে জানেন তো এটা লিগেল নোটিশ দিতে হয়, তাদের বক্তব্যটা শুনবে। তারা আরো কিছু কথা ওই জায়গায় বলেছে, সংক্ষেপে যদি বলি, এই যে ট্রাইব্যুনালটাই অবৈধ। ট্রাইব্যুনাল যে অধ্যাদেশে যে আইনে 73 সালে আইনে যেভাবে যে কারণে গঠিত হয়েছিল, এইটার জন্য শেখ হাসিনা যে এটা যে সাধারণ আদালত হইতে পারে, এটা যে ট্রাইব্যুনাল হয় না, কারণ এটা গণহত্যা না, গণহত্যা হয় যুদ্ধ যদি হয়। আচ্ছা, যেমন বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য অনেকেই দাবি করেছিলেন ওদের বিচারটা ট্রাইব্যুনাল, সে বলেছে, হাসিনা বলেছেন না, এটা সাধারণ আদালতেই হবে, এটা ট্রাইব্যুনাল হয় না। আচ্ছা, এই ট্রাইব্যুনালটা করাই হয়েছিল 71-এর যুদ্ধাপরাধীদের জন্য। এইটাকে 24-এ সংশোধন করে এনে করা হচ্ছে জুলাই, এটা জুলাইটা আলাদা করতে পারত, এক প্রশ্ন। সেকেন্ডলি এনেছে যে প্রসিকিউটর ছিল তাজুল, সে তো প্রথম দিকে আমরা বলে আসছিলাম, সে তো এইখানে সে তো ওই যুদ্ধ এই আদালতেই সে বিবাদীদের পক্ষে ছিল, নিজামীর উকিল ছিল, সর্বশেষ আজহারের উকিল ছিল। সে কি করে সরকারি উকিল হয়? আবার আমরাও, এবং সে কিন্তু এই প্রশ্ন তারা এনেছে, এই প্রসিকিউটর কিন্তু ক্ষণে ক্ষণে রাজনৈতিক বক্তব্য দিয়ে আদালতকে করেছে, প্রভাবিত করেছে, এবং শেখ হাসিনার পক্ষে কোনো উকিল দেওয়ার সুযোগ দেয় নাই, আওয়ামী লীগের কোনো উকিল দাঁড়াইতে পারে নাই। গেল এখন প্রশ্ন, যার কারণে তারা বলেছে এই রায়টাই অবৈধ। যদি এইটা তারা ব্যাখ্যা না করে, বাতিল না করে, তাহলে তারা উচ্চতর আদালতে যাবে। পাশাপাশি জাতিসংঘের চিঠি, এর আগে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া আমরা দেখেছি, ক্যাডম্যান, বার্গম্যান সবাই যারা জুলাই সন্ত্রাসের পক্ষে ছিল, যারা ওই যুদ্ধাপরাধীদের বিপক্ষে ছিল, যুদ্ধাপরাধীদের পক্ষে ছিল, তারাই কিন্তু এই রায় নিয়ে ক্যাডম্যান কিন্তু পদত্যাগ করেছে, এই অ্যাক্টিভিটি নিয়ে, ট্রাইব্যুনাল কথাবার্তা নিয়ে অ্যাক্টিভিটি, তারা কিন্তু এই রায় নিয়ে
উষ্মা প্রকাশ করেছে, বলছে এটা টিকবে না, কারণ তারা আন্তর্জাতিক আইনটা জানে। শুধু এখন দেখার বিষয় শেখ হাসিনা বিষয়টিকে কতটুকু নিয়ে যেতে পারেন। আমি কালকে এক জায়গায় বলেছি, এইটাকে উনাকে ছাড়লে হবে না, উনাকে উনার জন্য নয়, আমার মুক্তিযুদ্ধের জন্য, আমার বাংলাদেশের জন্য, বঙ্গবন্ধুর জন্য, উনার জন্য তো আছেই, এইটা নিয়ে আমাদের আন্তর্জাতিক ফাইটটা করতে হবে। কারণ যেহেতু বাংলাদেশ এখন শুধু বাংলাদেশটা, দুনিয়াটাই তো আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রিত হয়, বাংলাদেশ তো বিশেষ করে, বাংলাদেশের রিজিম চেঞ্জ হয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে। সুতরাং এই প্রভাবে, সুতরাং এই জায়গায় শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে আরো অগ্রসর হতে হবে। এই জন্য যা যা করা প্রয়োজন, নতুবা আমি আর বললাম না, জাতি কিন্তু প্রশ্ন ওনাকে করবে, আপনি কেন এটা ছাড়া, আমার ছাড়বে না, ছাড়বেন না বলেই 19 মাস পরে, প্রায় 2 বছর, প্রায় 20 মাস পরে হলে উনি, না রায় হয়েছে 1 বছর হয় নাই, উনি কিন্তু অলরেডি প্রক্রিয়া শুরু করছেন। এই আর যেটা কিংসলি যেটা এই প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা, এটা আমাদের ওই ওটা না, ওইটা আমাদের ব্যারিস্টার রাবেয়া বুইয়া অথবা কামাল হোসেনের চেম্বার না, ওইটা বাংলাদেশের কোন ল চেম্বার না, বা ইংল্যান্ডের বহু ল চেম্বার আছে, বিলতা ল, অনেক বিলো, কিন্তু এইটা এত সহজে ছাড়া যাবে, উনি ছাড়বেন না। আর এই যে আমিনুল ইসলাম, এটা মূর্খ নাকি? আগে ছিল রাজাকার প্রসিকিউটর, এখন আড়াইছে মূর্খ। এই মূর্খ কিভাবে যে চালাইবে এই ট্রাইব্যুনাল বুঝতে পারতেছি না। এটা আদালত অবমাননা হয় কি করে? আমার বিরুদ্ধে তুমি অবৈধভাবে রায় দিয়েছো, আমি তোমাকে উকিল নোটিশ দিয়েছি, আরেক উকিল, এটা আদালত অবমাননা হয় কি করে? আর ওরা যেভাবে ওদের কথাবার্তা শুনলে মনে হয় ইংল্যান্ড বোধহয় বাংলাদেশের অঙ্গরাজ্য, টিউলিপকে ধরে নিয়ে আসবে, টিউলিপের নামে রেড অ্যালার্ট জারি করবে। ওরা ব্রিটেনের ল ফার্মকে বলতেছে আদালত ভবন, তাই ও ল ফার্মে কি আদালত ভবনের জন্য মামলা দিবে নাকি, শাস্তি দিবে নাকি? ইংল্যান্ড কি বাংলাদেশের অঙ্গরাজ্য নাকি? সরের বাচ্চারা।